এই কুরুক্ষেত্রের ময়দানে আপনারা তো মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন। 2022-এ আমন্ত্রণ জানানো হয়েছিল, সরি 2023-এ যখন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল সেই সময়তেও স্বামী নির্গুণানন্দ তিনি নিজে বলেছিলেন যে আমি আমন্ত্রণ জানিয়ে এসেছি নিজে গিয়ে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি অঙ্কন। আগামীকাল তিনি আসবেন কিনা আমি জানি না। অন্যান্য ক্ষেত্রে আমরা তাকে দেখতে পাই, রেড রোডে কখনো দেখতে পাই, নির্দিষ্ট বেশভূষায় তাকে দেখতে পাই, এমনকি পুজোর সময় ষষ্ঠীর দিন তিনি সেই দিনও তাকে দেখতে পাওয়া যায় অন্য কোনো ধর্মীয় আচরণ পালন করছেন। তিনি মুখ্যমন্ত্রী, তিনি নিঃসন্দেহে তিনি বিভিন্ন জায়গায় যেতেই পারেন, কিন্তু গীতা পাঠের ক্ষেত্রে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তার আসতে আপত্তি কোথায়? কি মনে হচ্ছে, আপনারা আশা করছেন আগামীকাল আসবেন কিনা তিনি? না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ইন্ডি জোটের মোহাম্মদ সেলিম বা অধীর চৌধুরী কারুর পক্ষ থেকে আমরা আশা করি না যে তারা সনাতনী তাদের যে পরিচয় সেই পরিচয়টাকে বহন করে আগামীকাল আসতে পারবেন। কারণ কালকে তো কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কালকে তো কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কালকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা ভারতীয় সভ্যতার প্রতীক, যে সভ্যতার প্রতীক হিসেবে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আজকে সেই সভ্যতার প্রতীককে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দেন, সেই সভ্যতার প্রতীককে যেখানে সেইটাকে নিয়ে উৎসব হবে, সেই সভ্যতার প্রতীক নিয়ে যেখানে আমরা সকল একজন সনাতনী এই পরিচয় নিয়ে যাব এবং সেখানে 5 লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ, এবং আমি তো মনে করছি রিপাবলিক বাংলার চ্যানেলের মাধ্যমে সেটা কোটি কণ্ঠে গীতা পাঠ হয়ে যাবে। কারণ এমন বাংলার বহু মানুষ থাকবেন যারা আপনাদের এই টিভি চ্যানেলের পর্দায় বসে ঘরে যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে, তারাও শামিল হবেন ভার্চুয়ালি। গতবার একই জিনিস হয়েছিল, মানে মানুষ টিভিতে সে টিভি সেটে ভলিউম অন করে রেখে দিয়েছিল, গীতা পাঠ চলছে, পরপর একের পর এক অধ্যায় পাঠ চলছে এবং তার সঙ্গে তারা নিজেরাও পাঠ করছেন। কারণ এখনো হিন্দু বাড়িতে গীতা থাকে, যতই যারা আলাদা জায়গায় ডেফিনেশন চেঞ্জ করার চেষ্টা করুন না কেন, সমস্যা আলাদা জায়গায়। এই যে একটু আগে মহারাজ বলছিলেন যে এই যে গেরুয়া সন্ত্রাস, এই যে আমরা তো দেখেছি, আমরা তো পশ্চিমবঙ্গে হিন্দুরা মমতা ব্যানার্জির শাসনে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছি, যেখানে গেরুয়া পড়লেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসনের কাছে কার্যত তার নখ দাঁত নেমে তারা চলে আসে তাদেরকে দাবাতে, তাদেরকে তার উপর তাদের প্রশাসনিক রক্তচক্ষু। গেরুয়া দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরস্বতী পুজো বন্ধ হয়েছে, আমাদের দুর্গা পুজো বন্ধ হয়েছে, আমাদের কালী পুজো বন্ধ হয়েছে। আজকে আপনাকে লড়তে হয়েছে সংবাদ মাধ্যম হিসেবে যেন মহেশতলায় দুর্গা পুজো করতে হয়। আজকে আমাদেরকে কোর্টে গিয়ে পারমিশন আনতে হয়েছে, আজকে হিন্দু ঘরের মেয়েদেরকে আজকে রেপ থ্রেট পেতে হয়েছে সরস্বতী পুজো করতে গিয়ে। আপনার পাশে যে দুজন গৈরিক বসনধারী সর্বত্যাগী সন্ন্যাসীরা রয়েছেন তাদের কাউকে জেল খাটতে হয়েছে, কাউকে মিথ্যা পুলিশি মামলা সহ্য করতে হয়েছে এই তৃণমূলের আমলে, শুধুমাত্র তারা সনাতনের জন্য কথা বলেছেন বলে। আজকে এই পশ্চিমবঙ্গের মাটির সাথে বাবরের কি সম্পর্ক বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আইওয়াসের নাটক করলেন, ওই হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দিয়ে আজকে 3 জেলার পুলিশকে পাঠিয়ে কার্যত পুলিশি সম্পূর্ণ সহযোগিতায় ওখানে ভীতিপ্রস্ত কেন? এটা তো স্ট্র্যাটেজি অঙ্কন, সবাই বুঝতে পারছেন। অর্থাৎ এরা সবাই, এবং যেখানে মনে হয়েছে যে আমার সংখ্যালঘু ভোট ব্যাংকটা অক্ষুণ্ণ নেই, সংখ্যালঘুদের সামনে পর্দা ফাঁস হয়ে গেছে, এবং তার 16 আনা ক্রেডিট দেবো আমি আমার চ্যানেল রিপাবলিক বাংলাকে। আমরা দেখিয়েছি কিভাবে এই এসআইআর এর মাধ্যমে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, যে বাংলাদেশ থেকে যারা ইম্পোর্টেড দুধেল গাই তাদেরকে এখানে জায়গা করে দেওয়া হয়েছে। এই দেশে নাগরিক যারা ভারতীয় মুসলমান তাদের নাম ব্যবহার করে কি করে তাদেরকে তাদের বাবা ভাড়া দেওয়া হয়েছে, মা ভাড়া দেওয়া হয়েছে, দাদু দিদিমা নানা নানি ভাড়া দিয়ে তাদের নাম এখানে ভোটার লিস্টে তোলা হয়েছিল। অতএব পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর থেকে চোখের ওপর থেকে পর্দা সরে গেছে। এখন তার দরকার হয়েছে তাহলে এই ভোটটা তাহলে কোথায় যাবে? চলো নিজের দলের মধ্যে থেকে একটা ফ্র্যাগমেন্টেশন, একটা আলাদা করে দিই, একটা আলাদা ভাগ করে দিই, একজনকে বার করে দিয়ে দেখালো যে সে হচ্ছে একজন বিশাল বড়, সে একজন বিপ্লব করবে, তার কাছে সমস্ত সাপোর্ট রয়েছে। এটা পুরোপুরি রাজনীতি। যদি এখনো তৃণমূল কংগ্রেসের কেউ কেউ ভাবছেন যে শাস্তি দিয়ে নাটক করে ড্রামা করে যাত্রা করে বোঝানো যাচ্ছে, হ্যাঁ হুমায়ুন আপনাদেরই রয়েছে, এখন বাকি যারা চলে যাচ্ছে তাদেরকে গতিপথ ফিরিয়ে আনার জন্য হুমায়ুনকে ইউজ করছেন। উনি তো বলেছেন জিতে আবার হুমায়ুন কবির নিজেও বলে ফেলেছে আমি ভোটে জিতবো, জিতে আবার দলের ছেলে দলে ফিরবো। কথা আজকে আমরা রাম মন্দির হলে তখন শুনি ওই জায়গায় যদি একটা হাসপাতাল হতো, ওই জায়গায় যদি একটা স্কুল হতো, এই বামপন্থীরা তথাকথিত প্রগতিশীল সেকুলাররা এই
সব তত্ত্ব আনে। আগামীকাল যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে সেখানেও এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কি প্রয়োজন আছে, এই অর্থে তো হাসপাতাল হতে পারে। আজকে সেই কোনো প্রগতিশীল মুক্তমনা বুদ্ধিজীবীকে বলতে শুনেছেন যে ওই যে যেখানে বেলডাঙ্গাতে মসজিদ হচ্ছে ওখানে কেন হাসপাতাল হচ্ছে না, ওখানে কেন স্কুল হচ্ছে না? এখন নেই, এখন শুধু আঘাতটা কোথায়? হিন্দুদের ধর্মাচরণের ওপর, হিন্দুদের দেবদেবীদের ওপর, হিন্দুদের উপাস্যদের ওপর। কারণ হিন্দুর মাটি নরম মাটি, এই মাটিতে আঘাত করা যায়, হিন্দু বাঙালিকে অত্যাচার করা যায়, হিন্দু বাঙালির রীতিনীতি নিয়ে আক্রমণ করা যায়। হিন্দু বাঙালি এই জায়গাটা আর সহ্য করবে না। আমরা বাংলাদেশে রক্তাক্ত হয়েছি, ওই মুর্শিদাবাদের মাটিতে আমাদের হরগোবিন্দ দাস, চন্দন দাস রক্ত দিয়েছে। আমরা কিন্তু আর রক্ত দিতে এই মাটিতে নেই। আমরা কিন্তু এইবার বলে যাচ্ছি হিন্দু প্রতিরোধ তৈরি করবে। আমরা কারোর উপর আঘাতে বিশ্বাসী নই, কিন্তু আঘাত এলে আমরাও চুপ করে সহ্য করব না। আমি আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।